ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি তোমাদের প্রীতম স্যার। আজকের আমি এবিটিএ টেস্ট পেপারের 242 পৃষ্ঠার ফিজিক্যাল সায়েন্সের সলিউশন নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে শীতল স্তর হবে মেসোস্ফিয়ার। আচ্ছা, 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? এটা হবে অপশান বি 0.5 RT। আচ্ছা, গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি হবে অপশান বি ডি ইকুয়ালস টু 1/2 M। আচ্ছা, 1.4 দেখো, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? এখানে হয়ে যাবে অ্যালুমিনিয়াম। এখানে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম হয়ে যাবে। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ সেটি হলো বেগুনি, অপশান ডি। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় ড্যাশ দ্বারা, এটা হবে উত্তল লেন্স দ্বারা। এটা কি হবে? অপশান এ বলছি, অপশান ডি, উত্তল লেন্স দ্বারা। আচ্ছা, চলো পরের প্রশ্ন যাই। নিচের কোনটি প্রবাহ মাত্রাকে নির্দেশ করে? অপশান সি, কুলম্ব পার সেকেন্ড। তারপরে প্রশ্নটি দেখো, 20 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? আচ্ছা, বিভব প্রভেদ কত হবে? আমরা তো ফর্মুলা জানি, ভি ইকুয়ালস টু কী হয়? ভি ইকুয়ালস টু আইআর না? ভি ইকুয়ালস টু কী হয়? আইআর। এবারে দেখো, এখানে তো আমাদের বলে দিয়েছে, আইটা বলে দিয়েছে 0.2 অ্যাম্পিয়ার, আর আরটা বলেছে কত? 20 ওহম। তাহলে এই দুটোকে যদি তুমি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে 4 ভোল্ট। কত পাবে? 4 ভোল্ট। আচ্ছা, 1.9টা দেখো, আলফা কণায় উপস্থিত কি? অপশান ডি হয়ে যাবে। দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। আধুনিক পর্যায় সূত্র পদার্থে কোন ধর্মের ওপর নির্ভর করে তৈরি হয়েছে? এটা হয়ে যাবে অপশান এ, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, 1.11 দেখো, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? এটা হবে ক্যালসিয়াম অক্সাইড, অপশান বি। আচ্ছা, 1.12 দেখো, 1.12 কি বলছে? অ্যাসিডযুক্ত বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তগত অনুপাত হলো, এটা হবে 2:1, অপশান সি হবে। আচ্ছা, 1.13 দেখো, বলছে যে গ্যাসটি নেসলার বিকারক দ্বারা ব্যবহার করে শনাক্ত করা হয় সেটা অ্যামোনিয়া, NH3। নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? সেটা হবে জিঙ্ক, অপশান ডি, সেটা হবে জিঙ্ক। আচ্ছা, নিচের কোন যৌগটি অ্যালডিহাইড শ্রেণীর মানে CH গ্রুপটা আছে, অপশান বি। কি হয়ে যাবে আমাদের? অপশান বি। বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটা গ্যাসের নাম লেখো। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি কারা করে? উষ্ণতা বৃদ্ধি করে গ্লোবাল ওয়ার্মিং যারা ঘটায়, অ্যাকচুয়ালি বিশ্ব উষ্ণায়ন যারা ঘটায়, তেমন একটি গ্যাস কি? CO2। আচ্ছা, এর উত্তরগুলো আমি এই জায়গাটায় সুন্দর করে সাজিয়ে দেব, যখন আমি এডিটিং করব এখানে আমি বসিয়ে দেব। ঠিক আছে, তোমরা শুনে নাও, আমি এখানে বসিয়ে দেব, দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, দাগ নম্বর সহ লিখে দেব। আচ্ছা, অথবা প্রশ্নটা দেখো, অথবাতে কি বলছে? অথবাতে বলছে যে কোল বেড থেকে কোন গ্যাস আহরণ করা হয়? কোল বেড মিথেন, আমরা তো জানি কোল বেড কী হয়? মিথেন হয়। তাহলে মিথেনটাকে আহরণ করব আমরা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হবে আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডল কোন স্তরে প্রতিফলিত হয়? উত্তর হবে কি? আয়োনোস্ফিয়ার। আচ্ছা দেখো, কোন অবস্থায় কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? ওটা হবে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা। কি উত্তর হবে? নিম্ন চাপ
ও উচ্চ উষ্ণতা। আচ্ছা, পরেরটা দেখো 2.4, এসটিপিতে 4 লিটার হাইড্রোজেন গ্যাসে ও 1 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত হবে। আচ্ছা, এটা আমি উত্তরটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি 4:1। তোমরা যদি না করতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে রিলস আকারে এটা শেয়ার করে দেব। এটা উত্তর হবে 4:1। আচ্ছা, 2.5 দেখো, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? আচ্ছা, এটা তোমরা মাথায় রেখে দেবে, আলফা সমান সমান গামা বাই 3। কি মনে রাখবে? আলফা সমান সমান, কি মনে রাখবে? আলফা সমান সমান গামা বাই 3। এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পেরেছো তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট ওটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেব। 3 দিয়ে ভাগ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। মানে 36কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 12। তাহলে 12 × 10⁻6 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে কি বলছে? বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? তামা, লোহা ও ইনবারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। না, এটা সত্য হবে না, এটা কি উত্তর হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তার কারণ কি, সব থেকে কম হচ্ছে কার? সব থেকে কম হচ্ছে ইনভারের। ওকে, আচ্ছা 2.6টা দেখে নাও। 2.6-এ কী বলছে? যে উত্তল দর্পণের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তল দর্পণ কি করা হয়? গাড়ির কি যানবাহনে ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয় না? তাহলে গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো। বলছে যে রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকেই আমরা রৈখিক বিবর্ধন বলবো। আচ্ছা, রোধাঙ্কের এসআই একক কি? রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার, ওহম গুণ মিটার। ওকে, আচ্ছা, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী I ভার্সেস V লেখচিত্রটা অঙ্কন করতে বলছে। অঙ্কন করলে কেমন হবে? এটা মূল বিন্দুগামী এমনটা দেখতে হবে। মূল বিন্দুগামী সরলরেখা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো। 2.10-এর প্রশ্নটা কি বলছে? একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। ইউরেনিয়ামও হতে পারে বা হচ্ছে রেডিয়ামও হতে পারে। আচ্ছা, অথবা প্রশ্নটা দেখে নাও যে বিটা কণার এসআই এককে আধান মান কত? আধানের মান হবে -1.602 × 10⁻⁻19 কুলম। এখানে তোমাদের সমস্ত উত্তর দেখবে, এখানটায় আমি পুরোপুরি সাজিয়ে দিয়েছি, এখানটায় আমি পুরোপুরি সাজিয়ে দিয়ে দেব। ওকে, পরবর্তী দাগে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সমতা বিধান করতে বলেছে। আচ্ছা, এটা দেখো, প্রথমটা কি বলছে? বলছে যে অ্যামালগামের মধ্যে যেটা অবশ্যই থাকবে সেটা কি হবে? HG হবে না? সেটা কি হবে? HG হবে না? আচ্ছা, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কাকে? লোহাকে না, আয়রনকে না? আচ্ছা, দুষ্ট মৌল কাকে বলা হয়? দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে। কাকে বলা হয়? হাইড্রোজেনকে বলা হয়। আচ্ছা, সন্ধিগত মৌলকে, এটা সোজাসুজি দাগ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের নিকেল। আচ্ছা, এবারে দেখো 2.12-তে কি বলেছে? 2.12-তে বলছে যে ফ্লুরিন, আয়োডিন, ব্রোমিন আর ক্লোরিন এদের মধ্যে কি ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে সব থেকে বেশি কার? সব থেকে বেশি হয়ে যাবে আমাদের ফ্লুরিনের, তারপরে কার হয়ে যাবে? ক্লোরিনের হবে, তারপরে কার হবে? তারপরে হবে ব্রোমিনের, তারপরে কার হবে? আয়োডিনের। পরপর সাজালে আমরা এটা পাবো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে কোনো ধাতু বিশুদ্ধ করা হয়। আচ্ছা, এটা কপারও হতে পারে, এটা কি হতে পারে? এটা কপারও হতে পারে বা আমাদের অ্যালুমিনিয়ামও হতে পারে। আচ্ছা, অথবাটা দেখো, বিশুদ্ধ জল, লবণ জল ও চিনি শরবতের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উল্লেখ করো? তড়িৎ বিশ্লেষ্য কে হবে? লবণ জল হয়ে যাবে না? কেবলমাত্র কেন? কারণ লবণের মধ্যে কি থাকে? সোডিয়াম থাকে আর ক্লোরিন থাকে, এদের আয়নগুলোই অ্যাকচুয়ালি তড়িৎটাকে পরিবহন করবে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। 2.14 দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কারা? এক্ষুনি তো বললাম, আয়ন। কারা করে? এটা আয়ন করবে। ওখানে যে আয়নটা থাকবে সেই আয়নটা করবে। এখানে যেমন কে ছিল? সোডিয়াম ছিল না? Na প্লাস আর কে? Cl
মাইনাস ছিল না, তাহলে এরা তড়িৎ পরিবহন করবে। এরা অ্যাকচুয়ালি কি, এরা কি, এরা হচ্ছে এক একটা কি আয়ন না, এরাই তড়িৎ পরিবহন আমাদের করবে। আচ্ছা দেখো 2.15 দেখো কি বলছে, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের নাম কি কি? একটা হচ্ছে অ্যামোনিয়া NH3 আর একটা হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের জন্য কি ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় অনার্দ্র ক্যালসিয়াম অক্সাইড। ওকে। আচ্ছা, নাইট্রোলিম কি? নাইট্রোলিমটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ, এটা হচ্ছে এক প্রকারের একটা নাইট্রোজেন ঘটিত সার। আচ্ছা 2.17 দেখো একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ কি হতে পারে? সেলুলোজ। ওকে, সেলুলোজ। আচ্ছা, ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত, কার্যকরী মূলকের সংকেত হবে COOH, কার্বক্সিল মূলক, যেটা কার্বক্সিল মূলক আছে COOH, এইটা হয়ে যাবে। ওকে। আচ্ছা দেখো CH3 COCH3 এর আইউপ্যাক নামটা আমাদের জানতে চেয়েছে। এর আইউপ্যাক নাম হচ্ছে প্রোপানন। এর নামটা কি হয়ে যাবে? প্রোপানন। এতদূর তোমাদের গেল 36 নম্বর শর্ট কোশ্চেন। এবারে আমি আসছি তোমাদের 2 নম্বর প্রশ্নগুলো, বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলোর লক্ষ্য নেই, এখানে তোমাদের যে 9টি প্রশ্ন রয়েছে এবং অথবা সহ সমস্ত প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, ধীরে ধীরে দেখে নাও। আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এবার দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে? প্রথম প্রশ্নটা বলছে যে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। ক্ষতিকারক প্রভাব দেখে নাও, আমি জুম করে দিচ্ছি, প্রয়োজনে তোমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। এখানে দুটো লিখতে বলেছে, তাহলে যে কোনো দুটো লিখলেই হবে। প্রথমটা দেখো সহজ কোনটা হবে? সমুদ্র জলের CO2 শোষণ ক্ষমতা কমে যাবে, এটাকে তোমরা লিখতে পারো। আর আরেকটা ছোট দেখে যদি আমি ধরি এই 4 নম্বরটা, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সাইক্লোন টর্নেডোর গতি বৃদ্ধি পাবে। আরও যদি একটা লিখতে চাও তাহলে প্রথমটা হতে পারে 2050 সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। আচ্ছা, পরের প্রশ্ন আসছি আমি, যে অ্যাটমসফিয়ারে 4 অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? এখানে হচ্ছে এই যে হচ্ছে আর এর মান, তারপরে হচ্ছে এইটা কিন্তু তোমাদের বলে দেবে। ঠিক আছে, এখানে কি করে করা হয়েছে দেখো, এখানে টেম্পারেচার 27 ডিগ্রি যখন বলে দিয়েছে, তখন 27 প্লাস 273 করলে তোমার চলে আসবে 300 কেলভিন। আচ্ছা, এখানে ভর M সমান সমান বলে দিয়েছে 8 গ্রাম, আর তোমাদের হচ্ছে প্রেশার 4 অ্যাটমসফিয়ার বলে দিয়েছে। আচ্ছা, এখানে হাইড্রোজেন N সমান সমান কী হয়, ফর্মুলাটা আমরা কি জানি? N সমান সমান ছোটো হাতের M বাই বড় হাতের M। এখানে টোটাল কত? 8 গ্রাম রয়েছে, 8 গ্রাম রয়েছে, আর 2 গ্রাম পার মোল দিয়ে ভাগ করলে এখানে হবে তোমার হচ্ছে 4 মোল হাইড্রোজেন, 4 মোল হাইড্রোজেন হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? PV ইকুয়ালস টু NRT। ভি সমান সমান কি? NRT বাই পি। এখানে 4 মোল, এখানে সমস্ত যা যা মান দেওয়া রয়েছে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি 4 মোল 4 মোল, এই 4 কেটে যাচ্ছে, এটিএম কেটে যাচ্ছে। তারপরে দেখো এই যে 0.082 একটা জিরো কমিয়ে দিয়ে 300 থেকে কি করা হয়েছে? 30 করা হয়েছে, এত লিটার। তারপরে দেখো এটা গুণ করলে 24.6 লিটার, এটা হলো গিয়ে আমাদের আনসার। আচ্ছা, এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এই ভিডিওটা তৈরি করতে অনেক সময় নেয় তোমাদের জন্য। এর পরবর্তী প্রশ্ন আমি আসছি। দেখো পরের প্রশ্নটা কি বলছে? বলছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 700 মিলিমিটার চাপে, এই যে চাপে 32 গ্রাম O2 ও 44 গ্রাম CO2 গ্যাসে তারা অবস্থিত আয়তনের অনুপাতটা আমাদের বার করতে বলেছে। আমরা অক্সিজেন কি জানি? 32 গ্রাম পার মোল না? আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড কি 44 গ্রাম পার মোল না? তাহলে এই দুটো কি 1 মোল 1 মোল করে হবে। এবার দুটোর অনুপাত যখন করবো ভাগ দিয়ে দেবো, দিলে 1 মোল কেটে গেলে কি 1 পুরো থাকবে। সুতরাং উত্তর হয়ে যাবে আমাদের 1:1। কি উত্তর হয়ে যাবে আমাদের? 1:1। 3.3-এর দাগটা দেখো। 3.3-এর দাগে বলছে যে দাঁতের ডাক্তার কী ধরনের দর্পণ ব্যবহার করেন এবং কেন করেন? আচ্ছা, দাঁতের ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করেন। এবার কেন করেন? অবতল দর্পণ ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে এটি দাঁতের একটি বিবর্ধিত বড় আকারের এবং সোজা প্রতিবিম্ব তৈরি করে।
যখন দাঁতের ডাক্তার দর্পণটি দাঁতের কাছে নিয়ে আসে তখন কি হয়, দাঁতের ভেতরে ছোট ছোট অংশগুলো, ক্যাভিটিগুলো বড় আকারে দেখা যায়, ফলে স্পষ্টভাবে দেখা যায়। এর ফলে দাঁতের সমস্যাগুলো সহজেই নির্ভুলভাবে নির্ণয় করতে পারেন দাঁতের চিকিৎসকরা। 2 মার্কসের জন্য এর থেকে ভালো লেখা হতেই পারে না। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের বলছে যে 2 মিলিমিটার বেধের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মি কত সময় লাগবে সেটা নির্ণয় করতে বলেছে। যেখানে বলে দিয়েছে যে কাঁচের প্রতিসরাঙ্কটা কত হবে, 1.5। 1.5 মানে কি, 1.5, আচ্ছা দশমিকটা নিচ্ছে না, ইকুয়ালস টু কত হয়ে যাবে, 3/2 না, 3/2 না। এখানে ডাইরেক্ট দেখো আমরা 3/2 ব্যবহার করছি, এটা একটা বইয়ে অঙ্কটা করে দেওয়া ছিল, সেই জন্য আর আমরা এখানে লেখা ফরম্যাটে নিয়ে আসিনি। এখানে দেখো মিউ ইকুয়ালস টু আমরা ফর্মুলাটা কি জানি, সি বাই বি। আর সি, সি মানে কি আলোর গতিবেগ, আলোর গতিবেগ কত, 3 × 10⁸, 3 × 10⁸। আর মিউ এর মান কত, 3/2। আর এখানে ভি, ভি গতিবেগ বার করতে চাইছি আমরা, তাহলে ফাইনালি অ্যান্সার এলো 2 × 10⁸। আর টি সময়টা কত, 2 × 10⁸ দিয়ে ভাগ করব, করলে আমরা পেয়ে যাব 10⁻11। তাহলে সময় কত লাগবে আমাদের, 10⁻11 সেকেন্ড। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ডায়নামো ও মোটরের মধ্যে দুটো পার্থক্য, ডায়নামো এবং মোটরের মধ্যে দুটো পার্থক্য দেখো। প্রথমটা কি দিয়েছে, বৈশিষ্ট্য অনুসারে পার্থক্য দিয়েছে, কার্যনীতি। কার্যনীতিতে কি হবে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করবে কি ডায়নামো বা জেনারেটর, আর মোটরটা কি করবে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। এবার মূলনীতি, তড়িৎ চুম্বকীয় আবেশের ও নীতিতে কাজ করে কে, ডায়নামো। আর মোটরটা কে, তড়িৎবাহী পরিবাহীর ওপর চুম্বকের বলের নীতি কাজ করে। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করতে বল। সোডিয়াম ক্লোরাইড এবং গ্লুকোজের গলনাঙ্কের পার্থক্যের প্রধান কারণগুলো তাদের মধ্যে থাকা বন্ধন ও পদার্থের প্রকৃতির ওপর। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, এটা একটা কি একটি আয়নিক যৌগ। সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর মধ্যে তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল, আয়নিক বন্ধন বিদ্যমান, তাই শক্তিশালী বন্ধন ভাঙতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। এর গলনাঙ্ক প্রায় কত হয়, 801°C। অপরদিকে গ্লুকোজটা যদি আমরা দেখি, এটা কত, 146°C। আর এর মধ্যে কি সমযোজী বন্ধন থাকবে, তাই খুব অল্প পরিমাণে কিন্তু শক্তি প্রয়োগ করলে এটা ভেঙে যাবে। এত দূর পর্যন্ত লিখে ফেলতে হবে তোমাদের। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই আমি। অষ্টক সূত্রের সংজ্ঞা দিতে বলছে। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটো যৌগের নাম বলছে, এমন দুটো যৌগের নাম বলছে। অষ্টক সূত্র সংজ্ঞাটা কি বলছে দেখো, বলছে যে বিজ্ঞানী লুইস ও কোশেল প্রস্তাবিত অষ্টক সূত্র অনুযায়ী রাসায়নিক বন্ধন গঠনের সময় পরমাণুগুলি সর্বদা তাদের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করবে, বর্জন বা ভাগাভাগি করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো 8টি ইলেকট্রন অর্জন করার চেষ্টা করে স্থিতিশীলতা লাভ করবে। আচ্ছা এটা হচ্ছে অষ্টক সূত্রের সংজ্ঞা। এরপরে আসছি আমি ব্যতিক্রমী দুটো যৌগের নাম। প্রথম যৌগটা কি বলেছি আমি, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইডে কি বলছে, যে ফসফরাসের পি সর্ববহিস্থ 10টি ইলেকট্রন থাকে, 8টার থেকে বেশি থাকে। এটা তোমরা যদি কাউন্ট করো পেয়ে যাবে। তার কারণ কি, ক্লোরিন কি Cl5, তাহলে ক্লোরিনের তো অলরেডি একটা একটা করে রয়েছে, আর ওইদিকে ফসফরাসের রয়েছে, তাহলে এটা অষ্টক সূত্রের সম্প্রসারণের উদাহরণ। আর একটা কি, বোরন টেট্রাক ফ্লুরাইড, এটা হচ্ছে কি, বোরনের সর্ববহিস্থ কক্ষপথে মাত্র 6টি ইলেকট্রন থাকে, 8টার থেকে কম। এটা হচ্ছে ইলেকট্রন ঘাটতির যুক্ত অণুর উদাহরণ। তাহলে এটা অষ্টক সূত্রের ব্যতিক্রমটাও আমরা দেখে নিলাম। এর পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে আমাদের অ্যামোনিয়া বা NH3-তে কী ধরনের রাসায়নিক বন্ধন আছে, এটা কি সমযোজী বন্ধন আছে। আর NH3 লুইস ডায়াগ্রামটা আমি এঁকে দিয়েছি, তোমরা তো অবশ্যই করতে পারবে, একবার দেখে নাও। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা দেখা হয়ে গিয়েছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা
ক্যালসিয়াম সালফেট দ্রবণকে লোহার পাত্রে রাখা যায় না কেন? এটা হচ্ছে খুবই বড় উত্তর হয়, যতটা পেরেছি আমি গুছিয়ে নিয়ে এসেছি। এর কারণ ব্যাখ্যাটা তোমরা হচ্ছে খুব ভালোভাবে এটাকে লিখে ফেললেই কিন্তু অ্যাকচুয়াল উত্তরটা হয়ে যায়। যারা একটু বেশি মেধাবী এবং আরও কিছু জানতে চায় তাদের জন্যই এতটা আমরা এনেছি। তার কারণ কি হয়, লোহার পাত্রে যদি আমরা হচ্ছে ক্যালসিয়াম সালফেট তাকে রাখি, তাহলে ফেরাস সালফেটের একটা আস্তরণ পড়ে যাবে এবং কপারটা আলাদা হয়ে যাবে। তার ফলে কী হবে, ফেরাস সালফেট গঠনের কারণে যে লোহাটা রয়েছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। ফলে কি পাত্রটা কি ফুটো হয়ে যাওয়া বা ওই ধরনের কিছু হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে আমাদের। পরবর্তী প্রশ্ন বলছে যে তৈলচিত্র পুরানো হয়ে গেলে কালো হয়ে যায় কেন? পুরানো কালো হয়ে যায় কেন খুব সুন্দর করে দেওয়া ছিল আমাদের হচ্ছে রায়ান মার্টিনের বই থেকে। তোমরা এই উত্তরটা পুরোপুরি একবার দেখে নেবে, আমি আর বলছি না। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, বলছে যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের বোঝাতে হবে না নিশ্চয়ই, এটাও খুব সুন্দর করে লেখা রয়েছে, তোমরা দেখে নাও। আচ্ছা, এবারে আমরা চলে এসেছি একদম শেষ প্রশ্নের দাগে। ইথানল, অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লিখতে বলেছে, একটা করে ব্যবহার লিখতে বলেছে। ইথানল অ্যালকোহলের প্রধান ব্যবহারটা কি? এটা হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহার করা হয় বা বিভিন্ন জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়, যেটাকে আমরা অ্যান্টিসেপটিক বলি। তারপর অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কি ব্যবহার করা হয়? ভিনিগার তৈরি করতে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। এখানে কি থাকে, অ্যাসিটিক অ্যাসিডে 5% থেকে 8% জলীয় দ্রবণটাকে ভিনিগার বলবো। এটা আচার, সস প্রভৃতির রান্নায় ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে শেষ প্রশ্ন আজকের আমাদের 2 নম্বর, সেটা হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়াটা কি? এটা দেখে নেবে তোমরা, তোমাদের বইয়েও রয়েছে, আমি সুন্দর করে গুছিয়ে এনেছি। উদাহরণটা হচ্ছে ইথিলিন অণুগুলো জুড়ে জুড়ে কী তৈরি করবে? আমাদের পলিথিন তৈরি করবে। তাহলে আজকের আমরা এখানেই ভিডিওটাকে সমাপ্ত করছি। পরবর্তীকালে আমি অন্য কোনো পৃষ্ঠার হচ্ছে এবিটি এর টেস্ট পেপারে আবার আমি নিয়ে আসবো। তোমরা যদি এমন ভিডিও আরও পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। আর অবশ্যই কমেন্টে বলবে তোমাদের কোন পৃষ্ঠাটা আগে হলে খুব ভালো হয়, আমি সেই পৃষ্ঠাটা আমি নিয়ে আসবো।